অরু, আমার বাইকে উঠে বস। তুর্য চোখ ছোট করে তাকালো আহনাবের দিকে। অরুণিকা লাফিয়ে নেমে আহনাবের কাছে চলে এলো। আহনাবের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে সে। তা দেখে তুর্য বলল, ওভার পসেসিভ। মোর কান্তার আশ্রয়ের কাঁধ একমাত্র আমি, তুমি কোন সর্বনাশা যুবক হে? তুর্য মোটরসাইকেল স্টার্ট দিতে দিতে গাইতে লাগলো, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেল উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না। আহনাব চোখ ছোট করে তাকিয়ে রইল তুর্যের দিকে। তুর্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়তেই বাকি পাঁচজনও তার পিছু পিছু বেরিয়ে গেল। কিছু সময়ের গম্ভীরতা কাটিয়ে তারা মুহূর্তেই হারিয়ে গেল আমোদ ফুর্তিতে। মোটরসাইকেলের ব্রুং ব্রুং শব্দের সাথে তাদের অট্টহাসিতে মুখরিত হয়ে পড়েছিল সেদিনের আকাশ। অরুণিকা আহনাবের কাঁধ শক্ত করে ধরে আছে। আহনাব হঠাৎ অরুণিকার হাত ধরে তাকে নিজের কাছে টেনে এনে হাতটি তার বুকের সাথে বেঁধে রাখতে বলল। এমন আবদার শুনে অরুণিকা লজ্জায় নুইয়ে পড়ার অবস্থা। সে অবচেতন মনে আহনাবের পিঠে নাক ঘষতে লাগলো। আহনাব বুঝতে পেরে মৃদু হাসল। অরুণিকা আবার হাত কাঁধের উপর রাখতেই আহনাব সেই হাত টেনে আবার নিজের বুকের উপর বাঁধতে বলল। অরুণিকার আবেগী মন তখন আকাশে ডানা মেলে উড়ছে। সে খুশিতে আত্মহারা, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারছে না কিছুই। শুধু আহনাবের পিঠে নাক ঘষছে। আহনাব পিঠে অরুণিকার স্পর্শ অনুভব করে ঠোঁট কামড়ে হাসে আর মোটরসাইকেল চালাচ্ছে। তারা পৌঁছে গেল গুলিয়াখালী। পুরো সকাল সেখানেই কাটালো তারা। বেলা বাড়ার পর কিছু কলেজ পড়ুয়া মেয়ে সেখানে ঘুরতে এলো। তাদের হাবভাবে বোঝা যাচ্ছে তারা বেশ অভদ্র। আচার ব্যবহারেও অশালীনতা স্পষ্ট ফুটে উঠেছে। ছয়জন সুদর্শন যুবক দেখে তাদের হাসাহাসি যেন আরও বেড়েই গেল। তাদের দৃষ্টি একটু পরপর ছয় যুবকের দিকেই আটকাচ্ছে। তুর্য আর ইমন শার্ট খুলে পানিতে নেমেছিল। তারা এখন নগ্ন গায়ে বসে আছে। মেয়েগুলো নিজেদের মধ্যেই কিছু বলাবলি করছে। তাহমিদ এই নিয়ে 2-3টা ডাব শেষ করে ফেলেছে। ইভান গম্ভীর মুখে সমুদ্রের উত্তাল ঢেউ দেখছে। আর আহনাব বালির উপর শুয়ে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আরাফ অরুণিকার ছবি উঠিয়ে দিতে ব্যস্ত। তাদের ব্যস্ততার মাঝেই একটা মেয়ে এগিয়ে এলো তুর্য আর ইমনের দিকে। দূর থেকে মেয়েটাকে দেখে ইভান ভ্রু কুঁচকে বলল, ওই চাপড়িগুলো ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছে কেন? এখন কিছু হলেই ন্যাকা কান্না জুড়িয়ে দিয়ে বলবে, বাচ্চাও বাচ্চাও। দুইটা ছেলে আমার দিকে তাকিয়েছে, আর ওই বদ দুইটা খালিকে বসে আছে কেন? এটাকে কি ওদের বাপের বীজ নাকি? আহনাফ ইভানের কথা শুনে হেসে বলল, তুর্য হয়তো খেয়ালই করেনি, নয়তো ও আবার বসে থাকার মানুষ। আহনাফ বলতে না বলতেই তুর্য পাশ ফিরে তাকিয়ে মেয়েটাকে দেখে ইমনকে বলল, দেখ কিভাবে গিলে খাচ্ছে, বেটা দেখা নাই আগে। ইমন বলল, যা গিয়ে পটা। নো ম্যান, আমার স্ট্যান্ডার্ড হতো লো না। যারা পটে আছে তুর্য তাদের 2 পয়সার দামও দেয় না। ভাব মনে বিয়েগুলো তুর্যের পছন্দের। মেয়েগুলোর মধ্যে একজন অরুণিকার দিকে এগিয়ে আসতেই আরাব ভ্রু কুঁচকে তাকালো। বাকিরা গভীর মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে আছে। অরুণিকাকে সেই মেয়েটি জিজ্ঞেস করল। তোমরা কোথা থেকে এসেছো? অরুণিকা কিছু একটা ভেবে বলল, বাসা থেকেই তো আসে সবাই। বাসাটা কোথায়? চাঁদগাঁও। ওরা তোমার বন্ধু? অরুণিকা আরাফের দিকে তাকালো। ইমন তুর্যকে বলল, আমাদের দেখিয়ে দেখিয়ে কি জিজ্ঞেস করছে? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। তুর্য গম্ভীর মুখে উত্তর দিল। এদিকে অরুণিকা মেয়েটিকে জিজ্ঞেস করল, কেন? এমনি ভাই না কি বন্ধু? অরুণিকা ভ্রু কুঁচকে বলল। বলবো না। অরুণিকা এরপর আরাফের পাশে চলে গেল। আহনাফ হেসে ইভানকে বলল, ফিমেল লিফটিজারও আছে দেখ। পুরনো অতীত স্মরণ করে বিস্তর হাসল তুর্য আর ইভান। ক্যাম্পাসে বসে চা খেতে খেতে সেই শ্রাবণ প্রভাতে স্মৃতিচারণ করছিল তারা। তুর্য বলল, সেদিন দুপুরে যে ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়েছিল আহনাফ, সেটা মনে পড়লে আমি ভাষা হারিয়ে ফেলি। সেদিন আহনাফকে প্রথম আমার হিংস্র হতে দেখেছে। সাল 2017। দুপুরে খাওয়া দাওয়ার পর অরুণিকা বিচের পাশে এসে দাঁড়ালো।
সে একা এসেই দাঁড়িয়েছে, বাকিরা বেঞ্চে বসে চা খাচ্ছে। হঠাৎ একটা ছেলে কোথা থেকে এসে অরুণিকার পাশে দাঁড়ালো। আহনাফ সেদিকেই তাকিয়েছিল। ছেলেটিকে দেখেই সে চা অর্ধ খেয়ে উঠে দাঁড়ালো। আহনাফকে উঠতে দেখে বাকিরা অরুণিকার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এদিকে সেই অপরিচিত ছেলেটি অরুণিকার আরেকটু কাছে এসে দাঁড়ালো। অরুণিকা সেই মুহূর্তে ক্যামেরায় প্রকৃতির চমৎকার রূপ ধারণ করতে ব্যস্ত। সে পাশের ছেলেটিকে খেয়াল করেনি। হুট করে সেই ছেলে অরুণিকার কোমরে হাত রাখল। মুহূর্তেই অরুণিকা চমকে উঠল। পাশ ফিরে অপরিচিত এক ছেলেকে দেখতেই তার হাত থেকে ফোন পড়ে গেল। এমন দৃশ্য দেখে আহনাফ এই বলে চিৎকার করে উঠল। সে বালির উপর দৌড়ে আসে। বাকি 5 জনও উঠে এলো, তারাও তেড়ে আসতে লাগলো। ছেলেটা আহনাফের চিৎকার শুনেই অরুণিকাকে ছেড়ে দিয়েছে। এদিকে আহনাফ অরুণিকার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে কাছে পেয়ে শক্ত করে তার শার্ট খামছে ধরল। এরপর ছেলেটির পেটে সজোরে একটা লাথি মারল আহনাফ। ছেলেটি পেট ধরে কুঁকড়ে উঠল। অরুণিকা ভীত দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো। আহনাফ শান্ত স্বরে বলল, তুই চুপচাপ ওপাশে গিয়ে বসে থাক। এরপর ঝুঁকে নিচে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে অরুণিকাকে ধরিয়ে দিয়ে ইশারায় একপাশে বসে থাকতে বলল। অরুণিকা মাথা নেড়ে আহনাফের বলা স্থানে চলে গেল। এবার আহনাফ সামনে তাকালো। ছেলেটি ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তার সাঙ্গপাঙ্গরাও আহনাফকে ঘিরে ধরল। তারা সংখ্যায় মোট 5 জন। দুর্য তখনই পেছন থেকে দুজনের কাঁধে ভর দিয়ে বলল, ডন করে দেখাতে চাচ্ছিস? শোন, তোরা রাস্তাঘাটে ডন হতে পারিস, কিন্তু আমরা ডন শোন না। দুর্য ইমনের দিকে তাকাতেই সে বলল, আমরা সিংহ, আমাদের এলাকায় এলে খপ করে খেয়ে একেবারে হাড্ডিও পিস পিস করে ফেলবো। অল্প বয়সী হওয়ায় ছেলেগুলো যথেষ্ট ভীত। তবুও তাদের মধ্যে একজন আহনাফকে হালকা ধাক্কা দিয়ে বলল। আহনাফ ছেলেটাকে এক বাক্য আর উচ্চারণ করতে দেয়নি, সোজা নাক বরাবর ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। ছেলেটা নিচে পড়ে যেতেই আহনাফ তার বুকের উপর বসে ইচ্ছে মতো ছেলেটার নাকে ঘুষি মারতে লাগলো। আরাফ আর ইভান আহনাফকে টেনে নামালো। বাকি ছেলেগুলো চড়াও হতে এলে ইমন আর দুর্য তাদের ধরাশায়ী করে ছাড়ল। এই মুহূর্তে রাগে শরীর কাঁপছে আহনাফের। সে সোজা হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার মাকে নিয়ে একটা বাজে কথা বললে গলা কেটে সমুদ্রে ভাসিয়ে দেব। আমার মাকে গালি দিলি কোন সাহসে? আহনাফ এগিয়ে গিয়ে আরেকটা লাথি মারল। স্থানীয় লোকজন জমা হতেই অরুণিকার সাথে বাজে আচরণ করার ফলে ছেলেগুলোকে আরও কয়েকটা চড় খেতে হলো। এরপর তাদের ছেড়ে দেওয়া হলো। ছেলেগুলো তৎক্ষণাৎ চলে গেল সেখান থেকে। অরুণিকা আহনাফের হাত ধরে বলল, আমার জন্য তুমি ওই ছেলেটাকে ওইভাবে মারলে? তাহমিদ আর আরাফ হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। আহনাফকে সোজা হাসপাতালে নিয়ে এসেছে আরাফ। তাহমিদও মোটরসাইকেল বুঝিয়ে দিয়ে সেখানেই এলো। এতক্ষণ তারা গুলিয়াখালীর অতীতটাই মনে করছিল। তাহমিদ আরাফকে বলল, সেদিন ছেলেটা চাচাকে গালি দেওয়ায় কেমন ভয়ঙ্কর ভাবে মেরেছিল আহনাফ। আসলে আমরা সবাই বিষয়টা খেয়ালই করিনি। আরাফ বলল, আহনাফ ছোট চাচিকে অন্ধের মতো বিশ্বাস করে। যাকে এভাবে বিশ্বাস করে সে যদি ক্ষতির কারণ হয়, এখন কিভাবে সব হ্যান্ডেল করব আমরা? সত্যটা জানতে পারলে আহনাফের কলিজা ছিঁড়ে যাবে। কিন্তু ওকে বিশ্বাস করাতে হবে আগে। তাহমিদকে তার স্যার যা যা বলেছে সে আরাফকে বলল সব। আরাফ সব শুনে বলল, আমাদের এই মুহূর্তে একটা টার্গেট, উই হ্যাভ টু সেভ আওয়ার ব্রাদার। ডক্টর এক্স-রে দিয়েছেন। আহনাফ এখনও ঠিকভাবে হাঁটতে পারছে না। তাকে ওষুধ দেওয়া হয়েছে পায়ে। এক্স-রে শেষে বসে রইল সে কেবিনে। আরাফ কেবিন নিয়েছে তার জন্য। হাতে একটা সফট ড্রিঙ্কসের ক্যান। আহনাফ সেটা হাতে নিয়ে মুচকি হাসল। তার স্মৃতিও সেই গুলিয়াখালী সন্ধ্যায় হারিয়ে গেল। সেদিন সন্ধ্যায় সফট ড্রিঙ্কস খেয়ে 6 বন্ধু পা ভিজিয়ে বসে রইল বালির উপর। সূর্যাস্তের পর একটু আগে খাওয়া খালি বোতল ছুঁড়ে মারতে লাগলো একজন আরেকজনের দিকে। এই নিয়ে 6 যুবকের হাতাহাতি, কে কার গায়ে জোরে আঘাত করতে পারে। এক কোণায় বসে অরুণিকা এই দৃশ্য দেখে মজা পাচ্ছিল। সে আরাফের পক্ষে। আরাফকে কেউ জোরে মারলে সে আরাফ আরাফ বলে আরাফের উৎসাহ বাড়িয়ে দেয়। এভাবেই পুরো সন্ধ্যা কাটালো তারা। রাতে 3 জনের দল ভাগ করে খেললো ফুটবল।
অরুণিকা এবার বেশ বিরক্ত, তার একটা মেয়ে কাজিন কেন নেই এই নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে অভিযোগ দিচ্ছিল সৃষ্টিকর্তার কাছে। একটা চাচাতো বোন থাকলে বেশ গল্প করতো সে। এখন এই 6 জনের রং তামাশা আর নিতে পারছে না অরুণিকা। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে সে বলল। আমার আর ভালো লাগছে না, বাসায় যাব। ইভান বলল। আসতে বলেছিলে কেউ? ছেলেদের ট্যুর এমনি হয়। অরুণিকা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল, পা দাপিয়ে বলল। না, বাসায় যাব। হাত পা চুলকাচ্ছে আমার। কতক্ষণ খোলা মাঠে বসে থাকে মানুষ? গোসলও করিনি আমি। যাও, পানিতে নেমে করে আসো। আরাফ চোখ গরম করে তাকাতে ইভান চুপ হয়ে গেল। আহানাব বলটা ইভানের দিকে ছুঁড়ে মেরে বলল। বন্ধুর বউকে জ্বালাস কোন সাহসে? রেসপেক্ট দিয়ে কথা বল, ভাবি তোর। ইমন শব্দ করে হাসল, বলল। এইটুকু মেয়েটা আবার ভাবি? নো ম্যান, তুই আমাদের বোনের জামাই, তুই উল্টো রেসপেক্ট দিবি আমাদের বোনকে বিয়ে দিচ্ছি তোর সাথে, আমরা তোর জ্যেষ্ঠ শালা, রেসপেক্ট দে বেয়াদব। তোর রেসপেক্ট তোর কাছে রাখ। এই বলে আহনাব অরুণিকার কাছে গেল। অরুণিকা মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। আহনাব তার কাছে এসে তার হাত ধরে বলল। বেশি বোর হয়ে গেছো? অরুণিকা মাথা নেড়ে বলল। হুম। আহনাব হাত ধরে অরুণিকাকে অন্যদিকে নিয়ে গেল। তুর্য তা দেখে দাঁত কেলিয়ে হেসে বলল। বইরে বইরে রোমান্স উইথ গরু মাইফুয়া। তুর্যের কথায় ইমন আর তাহমিদ হাসল। ইভান মুখ বাঁকিয়ে বলল। আমি তো 30ও বিয়ে করবো না, মেয়ে মানি ফিন নেকা গার্তারা। আরাব বলল। তোর কপালে দেখিস ওরকম একটা চিজ জুটবে। ইমন জোর গলায় বলল। বলো ইনশাআল্লাহ। তুর্য আর তাহমিদ জোরে বলল। ইনশাআল্লাহ। ইভান চোখ ছোট করে বলল। তুই আমাকে বদয়া দিচ্ছিস? ইমন বলল। গাধা নাকি তুই? ইনশাআল্লাহ বলছি। ভালো কিছু বলে তো আর ইনশাআল্লাহ বলিসনি। ওমা বলে কি, পেইন নেকা ঘাড়তারা তো সব মেয়েই হয়, মেয়ে পাবি এটাই তো আলহামদুলিল্লাহ বল। ইভান চুপ হয়ে গেল। আরাফ হেসে বলল। এভাবে তো ভাবলাম না। এদিকে অরুণিকাকে একপাশে নিয়ে গেল আহনাফ। এরপর তার সামনে হাঁটু গেড়ে বসে বলল। তোর নীল ডায়েরিটা পড়ে ফেলেছি আমি। অরুণিকা চোখ বড় বড় করে তাকালো। আহনাফ হেসে বলল। তুই আমাকে ভালোবাসিস? অরুণিকা ঠোঁট কামড়ে নিচের দিকে তাকালো। আহনাফ অরুণিকার 2 হাত তার অধর জোড়ার কাছে এনে আলতো চুমু খেলো। অরুণিকা শিউরে উঠল আহনাফের স্পর্শে। আহনাফ তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল সে। আহনাফ বলল। আমি তোমাকে ভালোবাসি অরুণিকা, সেই ছোটবেলা থেকেই। যখন আমি বুঝতে শিখেছি একটা মেয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হওয়া সবই একটা ছেলের সহজাত বৈশিষ্ট্য, তুমি সেই মেয়ে ছিলে যার প্রতি আমি আকৃষ্ট হয়েছি। বয়স কম ছিল, কিন্তু কেন একটা পিচ্ছি মেয়েকে ভালো লেগে গেছে তা বলতে পারবো না। ভালোবাসার জন্য কোনো কারণের প্রয়োজন নেই, ভালোবাসতেই ভালো লাগে। আহনাফ দ্বিতীয়বার চুমু খেলো অরুণিকার হাতের উল্টো পিঠে। অরুণিকা পায়ের নখ দিয়ে বালির উপর খোঁচাখুচি ঘুরছে, তা দেখে আহনাফ বলল। চল এবার বাসায় যাব। অরুণিকার এবার ইচ্ছে করছিল আরেকটু থাকতে, কিন্তু মুখে সেই কথা বলার সাহস ছিল না তার। সেই গুলিয়া খালের যাত্রাটাই ছিল তাদের 6 জনের একত্রে শেষ ভ্রমণ। এর আগে তারা প্রায়ই এমন ছোটখাটো ট্যুর দিত, তাও আবার তাদের সদ্য কেনা মোটর সাইকেলে করে। আগের বছর মোটর সাইকেল চালানো শিখে 6 জনেই কিনে নিয়েছিল একটা মোটর সাইকেল। 6 জনের ইচ্ছে ছিল ভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল কিনবে। তাই আহনাফ ও তুর্য কিনলো ইয়ামাহা FZX Fi। ইভান আর আরাফ কিনলো কালো সুজুকি জিক্সার। অন্যদিকে ইমন ও তাহমিদ জাপানি ব্র্যান্ড হোন্ডা থেকে একটি সিবি ট্রিগার নিল। তাদের শখ বেশ ভালোই ছিল, তবে আহনাফ বাদে কেউ বাড়তি অপচয় করত না। এই 5 বছরে 4 বার মোটরসাইকেল পাল্টেছে সে। অরুণিকার সাথে রাগ করে তার প্রথম ইয়ামাহা বিক্রি করে দিয়েছিল, কারণ সেই মোটরসাইকেলের পেছনে অরুণিকা বসত। 2 বছর আগে চোখে ঝাপসা দেখায় তার পালসার 150 একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল। এরপর নতুন কিনেছিল হোয়াইট কাওয়াসাকি নিনজা, তবে সেই মোটর সাইকেল তাকে আজ অবধি কেউ চালাতে দেখেনি। আর বর্তমানে সে একটা ব্ল্যাক সুজুকি জিক্সার চালাচ্ছে, যেটার অবস্থাও আজ মরতে মরতে বেজেছে।
আহনাফ পুরনো স্মৃতি থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আরাফ আর তাহমিদ তার সামনে এসে বসতেই সে বলল, আগের দিনগুলো অনেক ভালো ছিল। আজ তোরা আমাকে অতীতে নিয়ে গেলি। অনেকদিন পর বাইক রাইড দিলাম তোদের সাথে, কিন্তু হঠাৎ চোখ ঝাপসা হয়ে এসেছিল। আরাফ বলল, শোন, আপাতত অন্য ওষুধ বন্ধ রেখে এই ওষুধগুলো চালা। ডাক্তার তোকে টেস্ট করে বলেছে তুই পাওয়ারফুল ওষুধ খাচ্ছিস। ইজ ইট ট্রু? আহনাফ থমথমে কণ্ঠে বলল, আমি ডাক্তারের পরামর্শ নিয়েই খাচ্ছি। কিসের ওষুধ এগুলো? স্ট্রেস কমানোর জন্য। তুই তো খুব জোর গলায় বলতি তুই মানুষকে স্ট্রেস দেওয়ার জন্য পয়দা হয়েছিস, এখন নিজে স্ট্রেস কমানোর ওষুধ খাচ্ছিস। তুই চুপ থাক। ওষুধগুলো খেলে আমার ভালো লাগে, স্ট্রেস কমে। তুই এসব বুঝবি না। তুই এখনো ইন্টার্ন করছিস, পুরোপুরি ডাক্তার হলে এসব জ্ঞান দিস। আরাফ চুপ হয়ে গেল। আহনাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তোরা আমাকে একটু একা থাকতে দে। তাহমিদ পাশের সিটে বসে বলল, আমি এখানে থাকি, কেবিনে এসি আছে, বাইরে প্রচুর গরম। আরাফও বলল একই কথা। এই মুহূর্তে না, তারা আহনাফকে পরবর্তীতেও একা ছাড়ার সাহস পাচ্ছে না। মরিচ্ছে ঘুরি উড়িতেছে গগন বর্ণের বুক ছেদিয়া, অন্তরে জ্বালা ধরাইছে এক গুচ্ছ সাদা ফুল। তাজা তাজা সময় যাইতাছে চলিয়া, বুঝিতেছি না কি করেছি ভুল। ভোরে গুঞ্জন রত পক্ষীকুলের ডাক, মোর চক্ষুতে ভাসিয়া ওঠে বিষাদ চাহনি। আমি সাড়া দিতে অপারগ, শুধু ঝাপসা দেখিয়া যাই আর শুনি। বহুদিন পর সকল প্রশ্নের উত্তর পাইলাম। ঘুড়ি খুঁজিতেছিল তার প্রত্যুত্তর, সাদা ফুলের ভিড়েও তারেই দেখিলাম। সময় থমকায় যেথায় তার বাধা আছে ঘর, পক্ষীরা আর দেখাইবে না স্বপ্নবাণী। বুঝিয়াছে কার সেই বিষাদ চাহনি। এমন লম্বা কবিতা পড়ে অরুণিকা বাকরুদ্ধ হয়ে পড়ল। আয়নায় মুখোমুখি বসেছে সে চোখ তুলে নিজেকে একবার দেখে নিল, এরপর নিজের গালে হালকা চড় মেরে বলল, হয়তো ভুলে চলে এসেছে, নয়তো হিমালয় আমার জন্য কবিতা লিখবে, অসম্ভব। অরুণিকা ফোনের স্ক্রিনের দিকে তাকালো, দেখলো হিমালয় টাইপিং করছে। অরুণিকা অপেক্ষা করল। অনেকক্ষণ পর একটা ক্ষুদ্র মেসেজ এলো। পছন্দ হয়নি? অরুণিকার চোখ দুটি বিস্ময়ে ভাব প্রকাশ করছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে খোলা জানালার দিকে তাকিয়ে ভাবল, এইটুকু মেসেজ লিখতে এত সময় নিল? হ্যাঁ, একজন সাধারণ পাঠককে মেসেজ পাঠাতে এত ভাবতে হয়? ভেবে চিনতে মেসেজ দেওয়ার অর্থ কি উনি আমাকে অনেক কিছু বলতে চান, কিন্তু পারছেন না। কি বলতে চান উনি? অরুণিকা ফোনের স্ক্রিনের দিকে তাকালো। মৃদু হাসি ফুটে উঠল তার ঠোঁটে। লিখল, না, তবে লেখার চেষ্টা চলছে। আপনার ভারী ভারী বাক্য দেখে মনে হলো আপনার চর্চা অনেক দিনের, যে কেউ এই কবিতা সহজে বুঝবে না। কবিতা সহজে কেউ বুঝে না। কবিতার গভীরতা কবির জীবনের অংশের প্রতিচ্ছবি, আর যারা পড়ে তাদের নিগূঢ় কাব্যপ্রেমী হতে হয়, নয়তো একটা বাক্য তার হৃদয় স্পর্শ করবে না। তবে কিছু কবিতা পাঠকের জীবনের স্পন্দের সাথে তাল মিলিয়ে ফেলে, তখন সে বেশ উপভোগ করে। যেমন গান। গান শুনে আপনি কখনো অশ্রু ফেলেছেন? হ্যাঁ, অনেকবার। গানের অর্থ আর বাদ্যযন্ত্রের মিশ্রণ আপনার হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলো বের করে আনতে পারে, তাই আপনি গান শুনে মুগ্ধ হন। আর কবিতাও ঠিক তেমনই, তবে ভালো আবৃত্তি করতে পারে। এমন কারো কণ্ঠে সেই কবিতা শুনলে আপনিও হারিয়ে যাবেন। আপনি পারেন আবৃত্তি? কোনো উত্তর এলো না। অরুণিকা অনেকক্ষণ অপেক্ষা করল, এরপর লিখল, কিছু বলছেন না যে? উত্তরে হিমালয় লিখল, যদি পারতাম আপনাকে রোজ একটা করে শোনাতাম। কেন পারেন না? আপনি এত চমৎকার লিখতে পারেন, অথচ আবৃত্তি? হিমালয়ের সুর নেই। ভাষাহীন হিমালয় আপনাকে শুধু লিখেই মুগ্ধ করতে পারবে। অরুণিকা স্তব্ধ হয়ে পড়ল। লিখল, আপনি কি কথা বলতে পারেন না? অরুণিকা মেসেজ পাঠিয়ে আবার আনসেন্ড করে দিল। মনে মনে ভাবছে, এমন অভদ্র প্রশ্ন করা কি ঠিক হলো? হিমালয় লিখল, সংকোচ করছেন কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আবার কণ্ঠে সুর নেই। হিমালয়ের সৃষ্টি বিনা সুরে, তবে চাইলে সেই সুর যুক্ত করা সম্ভব। কিভাবে?
কেউ যদি সেই সুরে প্রাণ দেয়। অরুণিকা পাশে ফোন রেখে দিল, চোখ বন্ধ করে নিল সে। হিমালয় কথা বলতে পারে না জেনে খুব কষ্ট পাচ্ছে সে, কিন্তু কেন? হিমালয়ের প্রতি এত মায়া কেন জমেছে তার হৃদয়ে? অরুণিকার চোখ ভিজে উঠল, ফোন হাতে নিয়ে সাথে সাথেই লিখল, আমি যদি সুর হতে চাই। হিমালয়ের উত্তর এলো সাথে সাথেই। ভারী সৌভাগ্য হবে আমার। অরুণিকা চোখ জোড়া বন্ধ করতেই অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। চোখ মুছে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, একটা মানুষ এত চমৎকার, তার মন এত চমৎকার, অথচ তার কণ্ঠে প্রাণ নেই। আর ওইদিকে আহনাফ নামক বজ্জাতটার মনে সব শয়তানি, আর কণ্ঠটাও আল্লাহ তাকে সুরেলাই দিয়েছে। হিমালয়ের সাথে কথা শেষে অরুণিকা মহাকাল বইটি নিয়ে বসল। পুরো সন্ধ্যা কাটল, রাত গভীর হলো, মাঝে চায়ের বিরতি নিয়েছে অরুণিকা।